সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের চিত্র এই অনুষ্ঠানে। আমরা ভোটের পরিবেশ কেমন সেটি মূলত জানবো এবং নির্বাচন কমিশন কিভাবে ভোট পরিচালনা করছে সে বিষয়টি নিয়েও বিশ্লেষণ পাওয়ার চেষ্টা করব। ভোট গ্রহণ চলছে, সকালে বৃষ্টি হয়েছিল, মোটামুটি পরিবেশ এখন পর্যন্ত শান্ত। প্রার্থীরা ভোট দিয়েছেন নির্বিঘ্নে এবং তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভোটার উপস্থিতি মোটামুটি যথেষ্টই বলা যায়, তবে ইভিএম মেশিন নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন, প্রবীণ আছেন, তারা এর কারিগরি দিকগুলো অতটা ভালো বুঝতে পারছেন না, এরকমই মাঠ থেকে আমরা খবর পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিছুটা অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকেই, তারপরও মোটামুটি পরিবেশ শান্ত সেখানে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যাপারটি আসলে আলোচনার মধ্যে এবার এসেছে এবং সবচেয়ে বড় আলোচনা সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের সামনে এটি একটি পরীক্ষা এবং তারা একটা ভালো কমিশন হিসেবে কাজ করতে চায় 2023 সালের নির্বাচন সামনে রেখে। সেই পরীক্ষায় তারা এই প্রথম আয়োজনটি কেমন করছে, সেখানে তারা কতটা বিশ্বাসযোগ্যভাবে দায়িত্ব পালন করতে পারছে, এগুলো জাতীয় জীবনে সবার আগ্রহের একটা কেন্দ্রবিন্দু। আজকে সরাসরি আয়োজনে দুজন অতিথি স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দুজনই সিনিয়র জার্নালিস্ট। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, স্বাগত আপনাকে, এবং জনাব সোহরাব হাসান, স্বাগত আপনাকে। শুরুতে জনাব সোহরাব হাসান, আপনি এই নির্বাচনী এলাকাটি ঘুরেও এসেছেন, ভালো বলতে পারবেন সেখানকার পরিবেশ কেমন? আজকে ভোটের চিত্র সম্পর্কে খোঁজখবর নিশ্চয়ই নিয়েছেন, আপনি বলুন। না, ভোটের চিত্র তো আমরা টেলিভিশনে এবং আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যেটা জানলাম যে সুষ্ঠু পরিবেশেই ভোট হচ্ছে। কোনো রকম অঘটন বলতে যেটা বোঝায় বা ভয়ভীতি আর সেরকম পরিবেশ নেই। তবে একটা অভিযোগ, সেটি হচ্ছে ইভিএম ব্যবহারের, বিশেষ করে বয়স্ক। আপনি যেটা সূচনায় বলছিলেন যে অনেকে ব্যবহার করতে পারে না, দু একজন ভোট না দিয়েও চলে গেছেন, এরকম ঘটনাও ঘটেছে। তো স্বাভাবিক পরিবেশ এবং নির্বাচন কমিশনের তৎপরতা বলবো যে বেশ চোখে পড়ার মতো, এবং তারা প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট তৎপর। আরেকটি বিষয় যে কুমিল্লা সিটি কর্পোরেশন যে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী অথবা এমনকি কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও নির্বাচনে যে এক ধরনের উত্তেজনা থাকে বা অন্য একে অপরকে ঘায়েল করার চেষ্টা থাকে, নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো থাকে, সেটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনে আমি দেখিনি। এখন ভোট প্রায় না, অর্ধেকের বেশি সময় চলে গেছে। 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ দেখব, তারপর হচ্ছে ফলাফল। আর যেটা হচ্ছে নির্বাচন, আসছি আপনার কাছে, যেহেতু ভোটের কথাটি আপনি তুললেন, আমাদের সহকর্মীরা তো মাঠে আছেন, নির্বাচন কাভার করছেন, একজনের কাছ থেকে শুনে আসি আসলে ঠিক এখনকার অবস্থাটা কি। সকালে বৃষ্টি হয়েছিল, সে কথা তারা বলেছেন। নজরানা চৌধুরী আমার সহকর্মী এনটিভি, তিনি কাভার করছেন। আমি নজরানার কাছ থেকে একটু শুনে আসতে চাই। নজরানা, সকালে বৃষ্টির কথা বলেছেন, ভোটের একটু ধীর গতির কথা বলেছেন, ইভিএম মেশিনের কারণে সেই বয়স্করা একটু সমস্যা মুখোমুখি হচ্ছে সেটাও বলেছেন। এখন ভোটের গতি কেমন এবং নির্বাচন কমিশন সামগ্রিকভাবে তাদের নজরদারিটা কেমন ভোটের সুষ্ঠু ভোট করার ক্ষেত্রে? তো জহির ভাই, আমরা সকাল থেকে আপনি যেমনটি বলছিলেন, ভোট কেন্দ্রে সকাল 8টায় শুরু হয়েছে এবং ভোট কিন্তু নিয়মিতই চলেছে। একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য একটু মাঝখানে একটু ধীরগতি হয়েছিল। তো এখন আবার ভোটাররা কিন্তু প্রচুর এসছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটি ছোট্ট একটা বুথ, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। আমার এই পাশেও প্রচুর লোক আছে। এটি আসলে মূলত কুমিল্লা হাই স্কুল কেন্দ্র, নারী ভোটারদের জন্য এটি ডেডিকেটেড একটি কেন্দ্র। তো আমরা একটু কেন্দ্রে ঢোকার চেষ্টা করছি। তো এখানে তো জহির ভাই দেখতে পাচ্ছেন যে এখানে একজন ভোটার ইভিএমে ভোট দেওয়ার জন্য তার আইডি হয়তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি, সেজন্য কিন্তু ওনার ভোটার আইডির নাম্বার দিয়ে কিন্তু খুঁজে বের করা হয়েছে এবং স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মাহফুজা বেগম এবং ভোটার নম্বর আছে এবং ঠিকানা, সব ডিটেলসটা দেয়া আছে। তো আর ভোট গ্রহণ এখন পর্যন্ত এই কেন্দ্রে 361 জন ভোটার ভোট দেবেন। তো সেখানে 107টি ভোট অলরেডি দেয়া হয়ে গেছে। উনি যিনি এখন যাচ্ছেন তিনি 108 নম্বর হবেন। তো প্রায় 28 ভাগের মতো ভোট ইতোমধ্যে কাস্ট হয়েছে এই কেন্দ্রটিতে, এটি আমার মনে হচ্ছে।
তো এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে খুব উৎসমুখর পরিবেশে বেশিই ভোট দিচ্ছেন তারা। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, সেটি বৃদ্ধ হোক বা একেবারে নতুন ভোটার, তারাও এসছেন। তো তারা বলছেন যে তারা তাদের নাগরিক যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার জন্যই। আচ্ছা নজরানা, মোটামুটি ভোটের চিত্রটা পেয়েছি। একটি বিষয় আমার কৌতূহল আছে, আজকে দু একদিন ধরে এটি খুব আলোচিত হচ্ছে। এই নির্বাচন কমিশন সেখানে স্থানীয় সাংসদকে ওই এলাকা ছাড়তে বলেছিলেন বা অনুরোধ করেছিলেন বা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিন্তু সেটা প্রতিপালিত হয়নি। তো এই ধরনের কোনো আলোচনা কি ওখানে আছে, বা ওনার উপস্থিতি কি মানে ওনার ভেরি প্রেজেন্স কি ইলেকশনের কোনো ধরনের প্রভাব বিস্তার করার মতো কিছু ঘটেছে, বা এমন কোনো অভিযোগ কি আছে? অভিযোগ সেরকম আসলে আমরা পাইনি যে উনি কাউকে ডিরেক্টলি প্রভাব বিস্তার করার জন্য করেছেন কিনা। বাট জহির ভাই, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে উনি এই সদর আসনেরই সংসদ সদস্য, তো সেই হিসেবে তার তো ভোটারদের উপর বা তার জনগণের উপর এক ধরনের প্রভাব থাকেই, সেটি উনি প্রভাব বিস্তার করুন আর না করুন। তবে উনি একটু আগেই অন্য একটি কেন্দ্রে, আমি এখন কুমিল্লা হাই স্কুল কেন্দ্র, আর উনি ভোট দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে, সেখানে আমি ছিলাম। এবং পরে উনি দীর্ঘ বিরতি, মানে বেশ কয়েকদিন ধরে উনি কুমিল্লায় আছেন, কিন্তু উনি কিন্তু কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। তো আজকে ভোট দেওয়ার পরেই উনি কথা বলেছেন আমাদের সাথে, এবং উনি বলেছেন যে তিনি এই এলাকার সংসদ সদস্য, এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত, এবং তিনি সরকারের কোনো অংশ নয়, উনি জনপ্রতিনিধি, এবং এই জন্যই উনি এই এলাকায় অবস্থান করেছেন। এবং নির্বাচন কমিশন ওনাকে আসলে ভুলবশত এই চিঠি দিয়েছে ওনাকে এলাকা ছাড়ার, এটি ওনার দাবি। উনি আসলে এলাকা ছাড়বেন না, কারণ ওনার এটি ওনার অধিকার যে উনি ওনার এলাকায় থাকবেন, উনি ভোটার এবং ভোট দিতেই উনি এলাকায় অবস্থান করেছেন, এবং উনি কোনো প্রচারণায় অংশ নেননি, এটাও বলেছেন। নজরানা, পরিষ্কার আপনার কথা, অনেক ধন্যবাদ। ভোট কভার করুন এবং আমাদের সর্বশেষ খবরগুলো পাঠাতে থাকুন। ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি কি দেখছেন? আমি বলবো যে ভোট ভালো হচ্ছে। এখন পর্যন্ত যে চিত্র আমরা পেয়েছি এর কয়েকটি কারণ আছে। একটা হলো যে একটি এলাকা, সেখানে নির্বাচন কমিশন পুরো নজর রাখতে পারছে। এবার নতুনত্ব একটি হলো প্রতিটি কেন্দ্রে সিসিটিভি দেওয়া হয়েছে। নির্বাচন ভালো করতে হলে নির্বাচন কমিশনের ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে, যারা এখানে প্রতিদ্বন্দ্বী। এখানে আওয়ামী লীগ শাসক দল হিসেবে অংশ নিচ্ছে, যদিও বিএনপি নেই, কিন্তু বিএনপির সাবেক একজন মেয়র এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এবং খেয়াল করে দেখবেন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তেমন কোনো বিষোদ্গার করেননি, ফলে এটার একটা প্রভাব পড়েছে গিয়ে কর্মীদের মধ্যে, ফলে উত্তেজনা ছড়ায়নি। এটা একটি ভালো দিক। দ্বিতীয় হলো যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো নজর দিতে পারছে, প্রশাসন তৎপর আছে, ফলে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট হচ্ছে। ইভিএমের যে অংশটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, এটা প্রায় সব নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে নির্বাচনের আগে সাধারণত ইভিএমের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ভোটারদেরকে এ বিষয়ে অবগত করা হয়। এখানে সেই ধরনের ব্যত্যয় ঘটেছে কিনা, এটা নির্বাচন কমিশনকে কিন্তু খুঁজে দেখতে হবে যে কেন অনেকে ইভিএমে ভোট দিতে না পেরে চলে গেছে। সর্বোচ্চ 5 মিনিট লাগার কথা, তার চেয়ে বেশি লাগলে প্রিজাইডিং অফিসার সহযোগিতা করবেন। এবং আরেকটা হলো, অনেকে ইভিএমে কিভাবে ভোট দিতে হয় এটার কথা বলে বুথে ঢুকে যায়, এবং তখন তিনি তার কাঙ্ক্ষিত জায়গায় চাপ দিতে পারেন সহযোগিতার নামে। এই জোচ্চুরিগুলো যেন না ঘটে, সেটার দিকেও কিন্তু নজর থাকা উচিত, এবং আছে বলেই আমরা এখন পর্যন্ত মনে করি। নির্বাচনে একটা কথা তো ছিলই, এই পুরা নির্বাচন কমিশনের জন্য একটা বড় পরীক্ষা। প্রথম পরীক্ষার বিষয়টি বড় আলোচনা আসছি। হাসান মাহমুদ আছেন আমার সহকর্মী, হাসান মাহমুদের সঙ্গে একটু কথা বলতে চাই। হাসান মাহমুদ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। জি, আমরা স্টুডিওতে আলোচনা করছিলাম, আমাদের অতিথিরা বলছিল, এবং আপনারাও মাঠ থেকে খবরটা দিয়েছেন যে ইভিএম নিয়ে কিছুটা বিড়ম্বনা আছে। তো আপনার এখন পর্যন্ত যে আপনি ভোট কাভার করলেন, একেবারেই মানে বুথের চিত্রটা যদি অভিজ্ঞতা আপনার থাকে যে কেউ সহযোগিতার নামে কোনো ধরনের সমস্যা তৈরি করছে কিনা, বা ভোট দিতে কাউকে প্ররোচিত করছে কিনা, এরকম কিছু ঘটছে কিনা, অথবা ভোট না দিতে পেরে কি পরিমাণ ভোটার বেরিয়ে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন, একটু যদি বলেন ইভিএম কেন্দ্রিক অভিজ্ঞতা। হ্যাঁ, ঠিকই বলেছেন।
জি জি ঠিকই বলেছেন আপনি। এখানে আসলে ভোটের যদি সার্বিক চিত্র বলি, কুমিল্লার মানুষ আসলে খুবই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, এতে আপাতত কোনো সন্দেহ নেই এই পর্যন্ত বিগত 4.5 ঘন্টার হিসেবে। আর আরেকটি কথা, দুটো বিষয় এখানে উল্লেখ করতে চাই যে ইভিএম মেশিন, এটি একেবারেই 27টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোট হচ্ছে, এটি এখানকার মানুষের জন্য নতুন। এবং সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন প্রবীণ এবং যারা শিক্ষাগত দিক থেকে একটু পিছিয়ে রয়েছেন, তারা কিন্তু সেই ইভিএম মেশিনটি যথাযথভাবে অপারেট করতে পারছেন না, অর্থাৎ বেশ বেগ পেতে হচ্ছে এবং বেশ কয়েকবার তাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে, কারণ এত বেশি ভোটারের চাপ রয়েছে। ভোটার কিন্তু উপস্থিতি একেবারেই সরব এবং ভোটার উপস্থিতি এক পশলা বৃষ্টির পর অনেক বেশি, এখন চাপটা অনেক বেশি পড়েছে। বৃষ্টির জন্য যেই বাধাটা পেয়েছে সে মানুষগুলো কিন্তু ভোট দিতে চলে এসেছে, যার কারণে এই মধ্য দুপুরেও কিন্তু ভোটারের চাপ রয়েছে। আর সেখানে প্রতিটি বুথে অতিরিক্ত চাপের কারণে প্রিজাইডিং অফিসাররা, সহকারী প্রিজাইডিং অফিসাররা এবং পোলিং অফিসাররা এক ধরনের চাপ অনুভব করছেন, কারণ এই প্রক্রিয়ায় একজন ভোটারের কমপক্ষে 3 থেকে 4 মিনিট লাগছে, যিনি প্রবীণ তার আরও বেশি, অর্থাৎ সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবীণ যারা এবং কিছুটা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকা তাদের কমপক্ষে 8 থেকে 9 মিনিট করে লাগছে। সেই হিসেব যদি ধরি, সেই শতকরা হিসেবে ভোটের যেই হিসেব, এক একটি বুথে যদি 1,500 ভোট থাকে, সেইখানে ভোট দিতে পেরেছেন, গ্রহণ হয়েছে প্রায় 350 থেকে 400, সেই শতকরা হিসেবে অনেকটাই ধীর গতি এবং পিছিয়ে থাকা অবস্থায় রয়েছে। এই বিষয়ে একটি মন্তব্য করেছেন মনিরুল হক সাক্কু, যিনি ঘড়ি প্রতীকে নির্বাচন করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেই পরিমাণ ভোটার কেন্দ্রে আসছে 4টা নাগাদ, সেই পরিমাণ ভোটার, তারা পুরো ভোটার যারা এসেছেন তারা ভোট দিতে পারবেন কিনা মেশিনের কারণে, এটি একটি শঙ্কা তাদের জায়গা। এটি মোটামুটি হচ্ছে। আর মোটামুটি ভোট দিতে সবারই একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মানে বৃষ্টির কারণে তো ভোট ইন্টারাপ্টেড হলো, এখন চাপ পড়েছে, তাহলে এমনিতে মানে আর ভোটের টাইম তো আর বাড়ানোর কোনো সুযোগ নেই, স্বাভাবিকভাবেই এই প্রেশারটা পড়বে মানে ভোট কেন্দ্রগুলোতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ হাসান, ধন্যবাদ। ভোটের চিত্র আমাদেরকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনি ইলেকশন কমিশনের মানে চ্যালেঞ্জটা কথা তুলেছিলেন। নির্বাচন কমিশন মানে আওয়াল কমিশনের এটি প্রথম পরীক্ষা, এবং এটি যদি তিনি উতরে যেতে পারেন, যদি এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়, তার একটা ইতিবাচক প্রভাব পড়বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের, যেটি 2023 সালে হতে যাচ্ছে। কিন্তু কমিশন ইতিমধ্যে, আমি বলবো, একটা প্রাথমিক ধাপে এক ধরনের সংশয়ের জন্ম দিয়েছে মানুষের মনে, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য বাহারুদ্দিন বাহারকে কেন্দ্র করে যেটি ঘটেছে, যে তারা নির্দেশ দিলেন, তিনি এলাকা ছেড়ে চলে গেলেন না, কিন্তু তার নির্দেশ বাস্তবায়িত হলো না। এখন কোন পরিপ্রেক্ষিতে, কোন জায়গা থেকে তিনি নির্দেশটা দিলেন, কেন এই নির্দেশ দিতে গেলেন যদি বাস্তবায়ন করা না যায়, সেটি যেমন একটা প্রশ্ন। নির্দেশ যখন দিয়েছেন সেটি কেন বাস্তবায়িত হলো না, বিবেচনা প্রসূত হয়েছে, বিবেচনা প্রসূত হয়নি। আইনে কিন্তু আছে, ইচ্ছা করলে তিনি জরিমানা করতে পারেন, তিনি এলাকা থেকে বাইরেও রাখতে পারেন, কিন্তু তার সেই ক্ষমতা ইলেকশন কমিশনের কাছে আছে। অনুষ্ঠানে জনাব সোহরাব হাসান, রেজা ভাই বলছিলেন যে ইলেকশন কমিশন যে প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটায় আপাত দৃষ্টিতে অতটা মুনশিয়ানার পরিচয় দিতে পারেনি, অনেক ক্ষেত্রে ব্যর্থও বলা যায়, যে ওনারা একটা নির্দেশনা দিয়েছেন এবং সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, স্থানীয় সংসদও সেটা মানেননি। এর প্রতীকী একটা গুরুত্ব ছিল যে মানা হয়নি, যদিও সাংসদ বলছেন যে এমন কোনো নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার মতো কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই এবং তিনি ঘরে বসে আছেন এবং তিনি ওই এলাকার বাসিন্দা, সুতরাং তাকে এইভাবে নির্দেশনা দেওয়ার বা অর্ডার করার মতো কোনো কার্যকর কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ছিল না। এখানে দুটি বিষয়। নির্বাচন কমিশন প্রথম কিন্তু তাকে একটা চিঠি দিয়েছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনী আইন বিধি লঙ্ঘন করেছেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার তিনি উচ্চ আদালতে মামলা করেছিলেন। সেই মামলায় সরকার, নির্বাচন কমিশন, আইনমন্ত্রী মানে সংশ্লিষ্ট সবার প্রতি রুল নিষেধ জারি করেছেন। অর্থাৎ তার যুক্তিটা ছিল যে তিনি সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন না, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, যেটা প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার বা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সিটি কর্পোরেশনের মেয়র, এটা কিন্তু নিষ্পত্তি হয়নি, রুল নিষেধ জারি হয়েছে। পরবর্তীকালে সিটি কর্পোরেশন নির্বাচন, আমি যেটা বলছি যে তার যে পরে যে চিঠিটা নির্বাচন কমিশন দিল, সেই চিঠিটায় তারা দৃঢ় অবস্থান নিল না।
Right. তারা চিঠির পরে যে স্থানীয় সংসদ সদস্য সেটি যে অমান্য করলেন, এ ব্যাপারে তার সাথে কথা বলতে পারতেন, তাকে আবার চিঠি দিতে পারতেন যে আপনাকে বলা হয়েছে বা কতদিন সম্ভবত। তাৎপর্যটা কি? মানে তাৎপর্যটা হচ্ছে যে নির্বাচন কমিশন সাহস পায়নি, সাহসের অভাব আমি লক্ষ্য করেছি। প্রথমত হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমাদের সংবিধানে যেভাবে আছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যা প্রয়োজন সেটা করবেন, কিন্তু তারা সেই উদ্দেশ্যেই এই চিঠিটা দিয়েছিলেন, যেটা প্রতিফলিত হলো না। এটি একটি নির্বাচন কমিশনের দুর্বলতা হিসেবে চিহ্নিত হবে। নির্বাচন কমিশন সরকারের কাছে আবেদন করতে পারতেন, জাতীয় সংসদের স্পিকারের কাছে করতে পারতেন যে সংসদের একজন সদস্য তিনি এই আমাদের নির্দেশ মানছেন। তাহলে একজন সাংসদকে হ্যান্ডেল করার ক্ষেত্রে ওনারা এক ধরনের কি বলবো, এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করছে। তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা পরিচালনার এই প্রশ্নটা উঠেছে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠবে জাতীয় নির্বাচন অথবা অন্য নির্বাচন, তখন যদি এরকম তাদের আদেশ বা তাদের চিঠি অমান্য হয় তখন তারা কি করবেন? তাহলে তারা এই দৃষ্টান্ত অনুসরণ করলে তো তারা কিছুই করতে পারবেন না, তাহলে তারা সুষ্ঠু নির্বাচনও করতে পারবেন না। না, কিন্তু একজন বিজ্ঞ বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশনকে আপনি একেবারে বিরাট উপরের দিকে ভাবছেন, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এটা সিঙ্গাপুর বা আমেরিকা বা ইউরোপ হয়ে যায়নি। এখনকার বাস্তবতায় নির্বাচন কমিশনকে এক ধরনের কি বলে আন্ডারস্ট্যান্ডিং বা এরকম মানে সবার সঙ্গে সহযোগিতার মাধ্যমেই করতে, সবার সঙ্গে সহযোগিতার মাধ্যমে যদি তৈরি না হয়, কালচার তৈরি না হলে ওনারা কি করবেন? সবার সঙ্গে সহযোগিতা না, বলতে হবে যে ক্ষমতার সঙ্গে সহযোগিতা। ক্ষমতার সঙ্গে সহযোগিতা হলে তো আমরা 2018 নির্বাচন পাবো, 2014 নির্বাচন পাবো, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ বা উপজেলা নির্বাচন পাবো। আমরা তো সেই নির্বাচন চাই না। সরকারও বলছে যে আমরা এই নির্বাচন চাই না, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন কমিশনও বলছে এবং তারা সাহস দেখানোর কথাই বলছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মেরুদণ্ডটা ওনারা সোজা রাখতে পারেন, এখনো পারেননি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এটি হয়তো যদি বড় দুর্বলতা হবে না যদি নির্বাচনটি শেষ পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠু হয় এবং সেখানে জনরায়ের প্রতিফলন। সেটা আপনি দেখলেন, মানে কেমন মনে হচ্ছে? মোটামুটি সুষ্ঠু এখন পর্যন্ত সুষ্ঠু, মানে দৃশ্যত সুষ্ঠু, কিন্তু দেশের বাইরে অন্য কিছু, অন্তরালে অন্য কিছু হচ্ছে কিনা সেটা আমরা জানি না। তো আমরা আশা করব যে কুমিল্লাবাসী যাকে পছন্দ করবে, যাকে বেছে নিতে চাইবে, তিনি প্রতিনিধি হিসেবে আসবেন এবং তিনি মেয়র নির্বাচিত হবেন। তবে আরেকটি বিষয় যে কুমিল্লায় এই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন বা অতিথি নির্বাচন মার্কার উপর হয়নি, হয়েছে প্রার্থীর উপর, অর্থাৎ প্রার্থীর যোগ্যতায় অগ্রাধিকার। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, ইলেকশন কমিশন যখন আলোচনা ডেকেছে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে, সুধীজনদেরকে, পেশাজীবীদের, তখন এই আলোচনা খুব বারবার এসেছে যে ইভিএম কেন্দ্রিক আলোচনাটা, যে জাতীয় নির্বাচন পরিচালনায় ইভিএম থাকবে কি থাকবে না। অনেকেই বলেছেন, আমার তাদের মানে মতামত হচ্ছে এরকম যে এটা যেহেতু একটা ক্রিটিক্যাল একটা সিদ্ধান্ত, সবগুলো পার্টিস, বিশেষ করে রাজনৈতিক দল অংশগ্রহণকারীরা যদি একমত না হয়, এটা নিয়ে যদি একটা ঐকমত্য তৈরি না হয়, তাহলে এই প্রক্রিয়াটা ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ইলেকশন কমিশনের ভাবা উচিত। আপনি কি মনে করেন? দেখেন, জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে কি না এটা সরকারের সিদ্ধান্তের চাইতে সিদ্ধান্ত আসা উচিত ইলেকশন কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে। কমিশনই বলুক যে তারা ইভিএমে নির্বাচন করতে চায় কিনা, অথবা নির্বাচনের ইভিএম ব্যবহারে তারা কতটা স্বস্তি বোধ করছে। যেহেতু এক ধরনের বিরোধিতা আছে, এক ধরনের অস্বস্তি আছে ইভিএম নিয়ে, রাজনৈতিক দল, ব্যক্তি, সুশীল সমাজ, প্রত্যেকের অস্বস্তির মূল্য দেওয়া উচিত রাষ্ট্রের। কাউকে উড়িয়ে দেওয়া ঠিক নয়, কিন্তু মানে জাস্ট সংখ্যাগরিষ্ঠতার জোরে মাঠের খেলোয়াড়দের রুলস অফ দ্য গেম সবাই এগ্রিড হতে হবে, এগ্রিড হতে হবে। একটা কথা বলা হয়েছিল, ঠিক আছে ইভিএম থাকুক, পেপার ট্রেলটা থাকুক, সেটা অনেক দেশে আছে, ভারতও যেমন আছে, তো সেটাও যদি এনশোর করা যায় তাও তো একটা এক ধরনের স্বস্তির জায়গা তৈরি করে। আমি মনে করি সিদ্ধান্তটা নির্বাচন কমিশনেরই হওয়া উচিত, মাঠের পরিস্থিতি বিবেচনা করে সকলের প্রত্যাশার জায়গাটা যাতে পূরণ হয়, কারণ তাদের কাছে চাওয়াটা হলো একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। জনাব সরওয়ার হাসান, বিএনপি কাগজে কলমে নাই, আপনি সাকুর কথা বললেন যে ওনার সঙ্গে বিএনপি একটা অ্যাফিলিয়েশন আছে, কিন্তু বিএনপি তাকে বাতিল করেছে। তো বিএনপির আসলে কৌশলটাকে আপনি কিভাবে দেখেন? না, বিএনপির কৌশল, বিএনপির সিটি কর্পোরেশন স্থানীয়ভাবে বিএনপির কৌশল না, বিএনপির কৌশল হচ্ছে 2023 সালের নির্বাচন, জাতীয় নির্বাচন। তা বিএনপি সরকারকে এই সুযোগ দিতে চাচ্ছে না যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে যদি তারা জয়ীও হয় তাহলে সরকার বলার সুযোগ পাবে যে এই সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। বিএনপি এই সুযোগটা দিতে চায়নি। এটি হচ্ছে বিএনপির কৌশল। স্থানীয়ভাবে
যে মনিরুল হক যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তার বক্তব্য হচ্ছে যে কুমিল্লার মানুষ আমার সঙ্গে আছে, সুতরাং আমি আমার যে সমর্থক, আমার যে ভোটার, আমার যারা দুইবার আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের বঞ্চিত করতে পারি না। এই কারণে তিনি বলবো যে তিনি সাহসও দেখিয়েছেন। তিনি দল তাকে চিরদিনের জন্য বহিষ্কার করেছে, সেই ঝুঁকি নিয়েছেন। তিনি কিন্তু নির্বাচিত হলে আবার যুক্ত হয়েও যেতে পারেন বাংলাদেশে। না, সেটা স্বাভাবিক, এবং তিনি এটা বলেছেন যে আমি জয়ী হলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে ফুল নিয়ে তার সঙ্গে। কিন্তু একটা বিষয় ভাই, সে হলো যে প্রতিটা প্রার্থী অভিযোগ টুকটাক তো অবশ্যই আছে, কিন্তু যেমন আওয়ামী লীগের প্রার্থী উনি বললেন যে আমি প্রথম ফুলের মালা নিয়ে যাব, এটা তো খুব গুড জেস্টার, এটা খুবই ভালো গুড জেস্টার। এবং এটা আমি তো বললাম একদম শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে সৌজন্য ব্যবহার আছে, এটা আমার কাছে ভালো লেগেছে। যার প্রভাব কর্মীদের মধ্যে পড়েছে, কর্মীরাও কিন্তু এলাকা এলাকায় কোনো ধরনের সংঘর্ষে জড়ায়নি। আমি নির্বাচন সম্পর্কে যে খোঁজ খবর নিয়েছিলাম, আমি গিয়েও ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি মিছিল গেছে, তারপরও গোলযোগ হয়নি, এটা তো খুবই ইতিবাচক। ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। প্রিয় দর্শক, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, এটি স্বস্তির খবর। আমরা চাই যে প্রতিটা নির্বাচন এরকম একটা সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে উঠুক, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিবে, এবং যেই ব্যবস্থাপনাটি আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা পক্ষপাতদুষ্ট হবে না, সেটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং স্বচ্ছ হবে। প্রশাসন যতগুলো অঙ্গ আছে তারা প্রতিটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সহযোগিতা দিয়ে যাবে, সে আশাবাদ রেখে, এবং আজকে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে সে আশাবাদ রেখে আজকে ভোট চিত্র এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন ntvd.com এই ঠিকানায়, এবং এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন।